আপনাদের তো প্রতিবেদন দিয়েছেন, আপনাদের সুপারিশগুলো কি কি আপনারা করেছেন যেমন সে বিষয়ে ধরেন- একটু যদি সংক্ষেপে একটু বলতেন। ধরেন একটা জিনিস আমাদের সার্চ করা উচিত যে কোথায় কোথায় এই ধরনের ডেড বডিগুলি পাওয়া গেছে। যেমন মুন্সিগঞ্জেরটা 100% নিশ্চিত এই কারণে যে স্থানীয় এই হাতিরপুলের এক যুব দলের কর্মী, তার লাশটাও কিন্তু ওখানে পাওয়া গেছে তাকে অপহরণ করার কিছুদিন পর, এবং সেই লাশটা কিন্তু চিহ্নিত করে তারা ফেরত নিয়ে এসে দাফন করেছেন। ওই সাথে আরও 2টা লাশ, তাদেরকে কিন্তু চিহ্নিত করা যায়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে একই প্রসেসের ভিতরে এই লাশগুলি ভেসে এখানে আসছে। এবং তাকে যারা উঠিয়েছে ওই যুব দলের কর্মীকে, তারা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এবং এটা স্থানীয় যারা দেখেছে তোলার সময় সেই ওষুধের দোকানদার থেকে শুরু করে তাদের বক্তব্য এটা খুব স্পষ্ট। আর লাশের যে বর্ণনা আমরা সুরতাহাল রিপোর্ট পেয়েছি, সেটাতে আমরাও অনুসন্ধান করতে যে আমাদের মনেও প্রাথমিকভাবে বলতে পারেন বদ্ধমূল একটা ধারণা হয়েছে। এটা ইনডেপথ ইনভেস্টিগেশনের পর বের হবে। এইখানে আমাদের একটা সুপারিশ আছে, সেটা হচ্ছে এই ধরনের যে জায়গাগুলি আছে, আমি জুরাইনের কথা বললাম, যেখানে আনআইডেন্টিফাইড লাশ এসছে, যে লাশগুলি দেখতে এরকম বুলেট বিদ্ধ, সিমেন্টের বস্তা ইত্যাদি, এই জায়গাগুলি সংরক্ষিত করে যে এখন পর্যন্ত প্রায় 270-80 জন যারা ফেরত আসেনি, আমাদের কাছে রিপোর্ট, এর বাইরেও কিন্তু অনেকে ফেরত আসেনি, যেটা আমরা জানি না, আমাদের কাছে অভিযোগ আসেনি। এই ফ্যামিলিগুলি নিকটতম আত্মীয় স্বজনের ডিএনএ প্রোফাইলটা তৈরি করে রাখা, যাতে ভবিষ্যতে ওই গ্রেভিয়ার্ডগুলি যদি আমরা চিহ্নিত করে ওখানে যদি আমরা ডিএনএ টেস্টের প্রোফাইলটাকে ম্যাচিং করার চেষ্টা করি, সেখানে আমাদের একটা সুযোগ থাকবে এইখানে আসার। এইটাকে টোটাল প্যাকেজটাকে যেটা বলা হয় ফরেনসিক ইনভেস্টিগেশন, এই ফরেনসিক ইনভেস্টিগেশনটা খুব জরুরি, এটা একটা। দ্বিতীয় যে আরেকটা বিষয়, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পর্কে যেমন আমরা পরিষ্কার বলেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে ডিসব্যান্ড করে দিতে হবে, বিলুপ্ত করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের মৌলিক একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের অনেক পরিশ্রমের ফল, আমাদের গর্ব। এই সেনাবাহিনীর আঁচড় লাগুক তার নৈতিকতার জায়গায়, এটা যাতে না হয় সেই চেষ্টা করতে হলে সেনাবাহিনীর কোনো মানুষ, তারা প্রতিনিয়ত তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ নিবে, জ্ঞানের চর্চা করবেন, এবং দেশের ভূখণ্ড রক্ষার জন্য চূড়ান্ত অর্থে আমাদের জীবন রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। এখন তাদেরকে দিয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষার কাজ করানো হয়, বহিঃশক্তির থেকে রক্ষা করার জন্য আমরা তাদেরকে ব্যবহার করব এবং তাদেরকে কাজে লাগাবো, তাদেরকে আশা করব। কিন্তু এই যে চোর, ডাকাত, ছিনতাইকারী, রাজনীতিবিদ, এদেরকে দমন করার জন্য তো এই সেনাবাহিনীর কোনো সদস্য, সেটা র্যাবে যাক আর ডিজিএফআইতে যাক বা এনএসআইতে যাক, এটা তাদের কাজ না। তাদেরকে সম্পূর্ণ সেপারেট রাখতে হবে, মর্যাদায় রাখতে হবে। এবং আবারও বলি, একটা ভুল ধারণা, ভুল তথ্য চলে আসছে, সবার ভিতর ধারণা হচ্ছে যে গুম মানে সেনাবাহিনী। নো, গুম মানে হচ্ছে সেনাবাহিনীর থেকে যাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, তাদেরকে একটা প্রসেসের মধ্য দিয়ে তৎকালীন সরকার ব্যবহার করেছে, এবং তাদের অনেককেই খুনিতে রূপান্তরিত করেছে, অনেককেই, এবং অনেককে লুটেরাতে রূপান্তরিত করা হয়েছে। এই জন্য আমরা যখন কথাবার্তা বলি, অনেকে মনে করে যে আমরা টোটাল সেনাবাহিনী। নো, সেনাবাহিনী আমাদের জীবন, আমাদের দেশ রক্ষা করছেন, সেনাবাহিনী আমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছেন, সেনাবাহিনীর উপরে সর্বশেষ মানুষের অনেক ক্ষেত্রে আস্থার জায়গা আছে। এইটিকে বিতর্কিত করার কোনো চেষ্টা আসলে না করা উচিত। এখানে খুব সতর্কতার সাথে আমাদের সবারই কথা বলা উচিত। আমি আবারও বলছি যে এই অপরাধগুলি কিন্তু যারা করেছে, যে প্রতিষ্ঠানে, সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী না, সেটা কিন্তু র্যাব, সেটা কিন্তু ডিজিএফআই, সেটা এনএসআই, বাট নট আর্মি। এবং আর্মির কিন্তু ওইখানে আর্মির যে চেন অফ কমান্ড, সেইটা কিন্তু ওইখানে কার্যকর ছিল না যখন তারা আর্মির বাইরে এসেছিলেন। এইটা সুতরাং এই যে সমস্ত গুপ্ত সিক্রেট প্রিজনগুলি তৈরি হয়েছিল, এই জায়গাগুলিকে সংরক্ষণ করা, এটাও কিন্তু আমাদের একটা অন্যতম দাবি। তারপর প্রশিক্ষণের জায়গায়
মানবাধিকার ইস্যুটাকে যাতে টেনে আনা হয়, যাতে তাদেরকে প্রশিক্ষণে ওই জায়গাটাকে এনশিওর করা যায় যে মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার বা আইনটাকে সুরক্ষিত রেখে আইনের মধ্য থেকে কিভাবে কাজ করা যায়। সে মানে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না মিডিয়া দখল করা, ব্যাংক দখল করা, জমি দখল করা, এগুলো কিন্তু তাদের কাজ না। কিন্তু দুর্ভাগ্যজনক এই 15 বছর, শুধু 15 বছর না, আগে পিছে সময়ও আমরা পূর্বেও দেখেছি যে এই সমস্ত কাজে ব্যবহৃত হওয়ার বা ব্যবহৃত করার। সেনাবাহিনী যখন ক্ষমতায় আসে তখন দেখবেন জমি দখল এইটা সেটা করার জন্য একটা গ্রুপই নেমে যায়। তো সেই জায়গার থেকে যাতে কোনোভাবে আমাদের এই বাহিনীগুলি লক্ষ্যভ্রষ্ট না হয়, চরিত্রের উপরে কালিমা লেপন হয়, এমন কোনো কাজ ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তারা যেন না করেন। আর বিশেষ বাহিনী দরকার হলে পুলিশের ভিতরে, মানে আইন শৃঙ্খলার জন্য দরকার হলে পুলিশের ভিতরে বিশেষায়িত বাহিনী করেন। সেনাবাহিনীকে টেনে আনার দরকার নেই, কারণ তাদেরকে আমাদের তাদের পরিশ্রমটা আমরা আমাদের দেশ রক্ষার কাজে দেখতে চাই, তাদের নৈতিক মনোবলটা আমরা দেশ রক্ষার কাজে দেখতে চাই। জি, অনেক কথা শুনলাম, আসলে সময়ের কারণে শেষ করতে হচ্ছে আজকে আমাকে এখানেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর শেষে একটা বলতে চাই, জি, ডিজিএফ এর যে কাজ সেইটার পরিধি নির্ধারিত করে দেওয়ার দরকার। সেখানে তাদের গ্রিন বুক বা তাদের যে কার্যাবলী যেটা বলা আছে সেখানে পরিষ্কার ওইটা আমাদের মানে সেনাবাহিনীর বা জাতীয় ক্ষেত্রে যে কাজগুলি করা সেইটা এখানে কোনোভাবে রাজনৈতিক দলকে ভাঙ্গা, রাজনৈতিক দলকে ঘুষ দেওয়া, ওই সাংবাদিকদের ভিতর বিভাজন তৈরি করা, সাংবাদিকদের একটা গ্রুপ দিয়ে আরেকটা পত্রিকা বাইর করা, আরেকটা মিডিয়া দখল করা, এই কাজগুলি বা ব্যাংক দখল করা, এই কাজগুলি তো সেনাবাহিনীর মানে গোয়েন্দা সংস্থার কাজ না। ওই যে কোড আনকোড জাতীয় নিরাপত্তা শব্দ লাগিয়ে এই ধরনের কাজগুলির সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছেন। কোনোভাবে এই জায়গাটা করতে দেওয়া যাবে না, এইখানে একটা সংস্কার আনতে হবে এবং প্রয়োজন হলে তাদের যে গ্রিন বুক সেখানে কার্যাদিগুলি আবার সুবিন্যস্ত করতে হবে।